আসসালামু আলাইকুম। আমি প্রফেসর শাহিন আক্তার বনি, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীগণ, আশা রাখছি তোমরা যেখানেই আছো নিরাপদে আছো এবং ভালো আছো। আজ আমি মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের ভাষা দর্শনের উপর ক্লাসে গ্রহণের জন্য উপস্থিত হয়েছি। শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমি ভাষা দর্শনে বিটিগেনস্টাইনের অংশটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। আজ আমি বিটিগেনস্টাইনের ভাষা দর্শনের অন্তর্ভুক্ত অধিবিদ্যার বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ অধিবিদ্যার সম্পর্কে এই মৌলিক ভাষাবিদ দার্শনিক বিটিগেনস্টাইন কি বলে গিয়েছেন বা তার কি চিন্তা ভাবনা, সেই বিষয়টি আমরা আলোচনা করব। আলোচনা করার আগে আমরা একটু পিছনেই যাব, কারণ পিছনে না গেলে আমরা এই অধিবিদ্যার যে সূত্রটি, কখন থেকে এই সূত্রটি শুরু হয়েছিল, আলোচনাটি শুরু হয়েছিল, সেটি কিন্তু আমরা বুঝতে সক্ষম হব না। যদিও হই, তো আবার একটু মনে করে নিই, এতে কোনো দোষের নেই। সৃষ্টির কখন শুরু হয়েছিল তার কিন্তু বৈজ্ঞানিক হিসাব আছে, কিন্তু মানব সভ্যতার ইতিহাসে মানুষ যখন প্রথম অন্তর্চোখ খুলে এই বিশ্ব জগৎকে দেখতে শুরু করেছিল, তখন থেকে দর্শনের যাত্রা শুরু হয়েছিল বলে প্রাচীন দার্শনিক, আধুনিক যুগের দার্শনিক এবং সমকালীন যুগের সময়ের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিগণ এই অভিমত ব্যক্ত করেন। অর্থাৎ মানুষ যখন কৌতূহল প্রবণ হয়ে অনিঃসন্দিচ্ছ মন নিয়ে বিশ্বজগৎকে দেখতে শুরু করলো বিস্ময়ের সাথে, তখনই দর্শনের শুরু হয়েছিল। আমরা থেরিসকে জানি ওয়াটার ফিলসফি বা পানি তত্ত্বের জন্য তিনি বিখ্যাত। তোমরা জানো যে দর্শন যখন শুরু হয়েছিল, তখন কিন্তু জগৎ সৃষ্টির উদ্দেশ্য কি বা জগৎ সৃষ্টির মূলে কি আছে, সে বিষয়টিকে নিয়ে কিন্তু মানুষের চিন্তা আবর্তিত হয়েছিল। কেউ বলেছিলেন পানি দিয়ে, কেউ বলেছেন আগুন দিয়ে, কেউ সংখ্যা দিয়ে, কেউ নোজ দিয়ে, তোমরা সেগুলো জানো। পরবর্তী পর্যায়ে এই যে আলোচনাটি জগৎ সৃষ্টি নিয়ে, অর্থাৎ বিশ্ব জগৎকে কেন্দ্র করে তার সৃষ্টি রহস্যকে উন্মোচন করার জন্য মানুষ যে চিন্তাটি শুরু করেছিল, তার পরবর্তী পর্যায়ের চিন্তাটি কিন্তু হলো যে এই জগৎ সৃষ্টির পিছনে যে আদি সত্তা আছে, সেটি কিভাবে আছে, সেটি কিভাবে মানুষ বা জগতের সৃষ্টিকুলকে কিভাবে পরিচালিত করে, কন্ট্রোল করে, কিংবা মানুষ কোথেকে আসে কিংবা কোথেকে যায়, এই সংক্রান্ত যে বিশ্বাস আলোচনা সে আদি সময় থেকেই ছিল। তখন থেকেই কিন্তু বলা চলে যে অধিবিদ্যার যাত্রা শুরু হয়েছিল। এই যাত্রায় আমরা কিন্তু দার্শনিক প্লেটোকেও দেখি। দার্শনিক প্লেটো কিন্তু তার দি রিপাবলিকে প্রত্যয় জগতের কথা কিন্তু বলেছে। তোমাদের তো সেটি মনে থাকার কথা, খুব সম্ভবত এটি তোমরা থার্ড ইয়ারে চিরায়ত দার্শনিক বৃন্দ ওই অংশে তোমরা প্লেটোর প্রত্যয়বাদ সম্পর্কে পড়ে থাকবে। তাহলে প্রাচীন সময়ে জগৎ সৃষ্টি কে করেছে, সেই আলোচনাটি ক্ষান্ত ছিল না। এই বিশ্ব জগতের পরেও মানুষ এই জগতের বাইরে কোথায় যাবে, কোথায় কিভাবে সে মানুষ থাকবে, কিংবা তার আত্মা দেহ অবসানের পর তার সেই আত্মাটার অবস্থান কোথায়, সে বিষয়ে কিন্তু মানুষ জানতে চেয়েছে। এবং সেই বিষয়টি আলোচনা কিন্তু আমরা প্লেটোর প্রত্যয়বাদে লক্ষ্য করি। শুধু প্লেটো কেন, আমরা মধ্যযুগে যদি যাই, সেই যুগেও কিন্তু আমরা অধিভিত্তিক আলোচনাকে অনেকাংশে ঢালপালা বিস্তৃত অবস্থায় দেখি। অর্থাৎ অধিভিত্তিক আলোচনাটা মধ্যযুগে এত গুরুত্ব পায় যে এটি চার্চ ভিত্তিক একটি আলোচনার শেকড়, শক্ত শেকড়ের মতো অবস্থা ছিল। অর্থাৎ সে সময়ের মানুষ শুধু এই জগৎকে নিয়ে
জগতের আলোচনা নিয়ে ক্ষান্ত ছিলেন না। এই জগতে তাদের অবস্থান এবং মৃত্যুর পরে তাদের দেহের সাথে সাথে যে আত্মাটি, সেই আত্মাটির অবস্থান কোথায়, সেই আত্মা অমর না বিনাশ হয়ে যায়, বা সেই আত্মাটি অনন্তকাল কোথায় থাকবে, কিংবা সে মানুষ শুধু এই জগতেই বেঁচে থাকতে চায়নি, সে এই জগতের বাইরেও আরো অন্য কোনো জগতে তার দেহ না বেঁচে থাকলেও তার আত্মা বেঁচে থাকবে কিনা, সেখানে সে সুখ পাবে কিনা, সেখানে সে অনন্তকাল জীবনযাপন করতে পারবে কিনা, এইরকম একটি আকাঙ্ক্ষা থেকেই কিন্তু অধিবিদ্যার যাত্রা এবং আলোচনা খুব জনপ্রিয় ছিল। প্রাচীন যুগ থেকে আলোচনাটি বেয়ে বেয়ে মধ্যযুগে এটি একটি জনপ্রিয় এবং বহুল আকারে আলোচিত হতে থাকে। এই আলোচনার জন্য অধিকাংশ মানুষ কিন্তু অধিবিদ্যার দিকেই ধাবিত ছিল। কেন ছিল? সেটি হচ্ছে যে এই জগতে কিন্তু কিছু মানুষ ভালো কাজ করেও কিন্তু তার ভালো কাজের প্রাপ্তি, ফল যে ভালো সেই জিনিসটি বা পুরস্কার বা প্রশংসা সেটি কিন্তু সে পায় না। অধিকাংশ ক্ষেত্রে দেখে যে যারা মন্দ কাজ করে বা যারা খারাপ কাজ করে তাদেরই কিন্তু ভালো হয়, তাদেরই কিন্তু পুরস্কার প্রাপ্তি ঘটে। সমাজে কিন্তু এরকম একটি ইমব্যালেন্সড অবস্থা অতীতেও ছিল এবং মধ্যযুগেও ছিল। ফলে কি হয়েছে, মানুষ অন্য একটি জগতে অনন্তকাল বেঁচে থাকার চেষ্টা বা আকাঙ্ক্ষা বা অনুসন্ধান করার চেষ্টা করেছে, যুক্তির সাহায্যে সেটিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, এবং সেই যে পুরস্কার প্রদান বা তাকে মন্দ কাজের যে শাস্তি দেওয়ার জন্য একজন অধিকর্তাকে বা ইনফাইনাইট বিইংকে বা একজন স্রষ্টাকে কিন্তু মানুষ কল্পনা করেছে। ফলে কি হয়েছে, জগৎ, ঈশ্বর, আত্মা, অমরত্ব ইত্যাদি নিয়ে মানুষের বিশ্বাস ক্রমে বেড়ে গিয়েছে, তার আকাঙ্ক্ষা ক্রমে বেড়ে গিয়েছে এবং আলোচনাটা সেই সময় অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। আমরা তো লক্ষ্য করি যে মধ্যযুগে চার্চ কেন্দ্রিক আলোচনা, ধর্ম কেন্দ্রিক আলোচনা হলো সেখানে কিন্তু সেন্ট অগাস্টিনের সিটি অফ গডের কথা জানি। সিটি অফ গড কি করা হয়েছিল, ঈশ্বরের নগরীর বর্ণনা দেওয়া হয়েছিল। মানুষ আশীর্বিত হতো সেই সময় যে এই জগতের অবসানের পরে, অর্থাৎ এই জগতের দেখে অবসানের পরে পরকালে তারা সিটি অফ গডের সাথে মিলিত হবে এবং সেখানে তারা সুখে আনন্দে বসবাস করবে এবং ঈশ্বর এরকম তার নগরীতে বসবাস করে এবং আত্মা বেঁচে থাকে, আত্মা অমর নয়। এই তো গেল মধ্যযুগের কথা। মধ্যযুগের পরে আসে আধুনিক যুগ। আধুনিক যুগেও কিন্তু আমরা দেখি, আমরা যে দার্শনিক রেনি ডেকার্ট, সপ্তদশ শতকের দার্শনিক, ফরাসি দার্শনিক রেনি ডেকার্ট, তার আলোচনায় কিন্তু আমরা ঈশ্বরের অস্তিত্বকে লক্ষ্য করি। তিনিও কিন্তু পরমাত্মাকে বা সত্তাকে প্রমাণ করার চেষ্টা করেছেন। পূর্ণ সত্তার অস্তিত্বকে প্রমাণ করা যায় ধারণার মাধ্যমে। কারণ তার কথা ছিল যে সত্তা হচ্ছে একটি পূর্ণ সত্তা। সেই পূর্ণ সত্তার যদি অস্তিত্বই না থাকে তাহলে তো সেই সত্তা পূর্ণ হতে পারে না। কাজী এই পূর্ণ সত্তার ধারণা দিয়ে আমাদের যে আধুনিক দর্শনের জনক রেনি ডেকার্টও কিন্তু ঈশ্বরের অস্তিত্বকে প্রমাণ করার চেষ্টা করছেন। এই যুক্তিটাও কিন্তু একটি অধিবিদ্য আলোচনা। এরকম করে করে আমরা দেখি হেগেলের সময়, হেগেলের পরমাত্মা বা পরম সত্তা, সেটি তো একটি বিখ্যাত আলোচনা, তোমরা নিজেরাও জানো। অর্থাৎ হেগেল পর্যন্ত আলোচনাটা, অধিবৃত্তিক আলোচনাটা এত ব্যাপক ছিল যে 1831 হেগেলের মৃত্যুর পরে একদল দার্শনিক, মানে আগে থেকেই কিছু কিছু দার্শনিক চিন্তা করছিলেন যে আসলে তো দর্শন আলোচনাটা শুধু অধিবিদ্যাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে এবং দর্শন তো এগিয়ে যাচ্ছে না, কিন্তু দর্শন তো হচ্ছে এমন একটি মুক্ত আলোচনা যে মুক্ত আলোচনা জগৎ, জীবন সবকিছু মিলিয়ে আসবে, তার ভালো মন্দ, সুখ দুঃখ সবকিছু মিলিয়ে আসবে। কিন্তু শুধু এই ইহকাল এবং পরকাল, আত্মা, অমরত্ব
এবং পরকাল এই সংক্রান্ত বিশ্বাসের আলোচনা বা অধিবৃত্তিক ধারায় পুনরুক্তিমূলক আলোচনা যদি দর্শন আবদ্ধ থাকে তাহলে দর্শনটি থেমে যাবে, মানুষের মুক্ত চিন্তা বুদ্ধির চর্চা থেমে যাবে। ফলে কিন্তু হেগেলের সময় পর্যন্ত ভাববাদী দার্শনিকেরা কিন্তু কোণঠাসা ছিলেন ধর্মগুরুদের মাধ্যমে বা তাদের কারণে। আধুনিক যুগে এসে কিছুটা স্ফুরণ হলেও হেগেল পর্যন্ত মানুষ গ্রুপে গ্রুপে নীরবে নীরবে তাদের নিজস্ব চিন্তাধারাটি আলোচনা করে যাচ্ছিলেন। এই জন্য দর্শনের ইতিহাসে 1831 সালটি হচ্ছে একটি টার্নিং পয়েন্ট। হেগেলের মৃত্যুর পরে একদল মানুষ যখন চিন্তা করছিল যে দর্শনের আলোচনা শুধু অধিবৃত্তিক কেন্দ্রিক আলোচনা হচ্ছে, দর্শন এগিয়ে যাচ্ছে না, এটিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। এখানে গ্রুপে গ্রুপে কিছু বিজ্ঞানী, দার্শনিক, সুপণ্ডিত, বুদ্ধিজীবী তারা দর্শনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টি কিন্তু তারা আলোচনা করছিলেন এবং ভাবিতও ছিলেন। ফলে 1831 সালের পরে তোমরা জানো যে আমি প্রথম এবং দ্বিতীয় ক্লাসে কিন্তু শুধু ধারাগুলো তোমাদেরকে বুঝিয়েছিলাম যে প্রাচীন যুগ ধারা কেমন ছিল, মধ্যযুগ ধারা কেমন ছিল, সমকালীন আধুনিক যুগ ধারা কেমন ছিল এবং সমকালীন যুগ ধারা কেমন ছিল। অর্থাৎ এই আলোচনাগুলো 1831 পরে যুগ ধারা পরিবর্তন হলো। এই গ্রুপ ভিত্তিক যুগ ধারায় আমরা দেখি যে সমকালীন যুগে অনেকগুলো গ্রুপ ভিত্তিক চিন্তাধারার আবির্ভাব ঘটে দর্শন জগতে। এই চিন্তাধারার মধ্যে কিছু কিছু ছিল দান্দিক, সমকালীন ভাববাদ, অস্তিত্ববাদ, স্বজ্ঞাবাদ, বিশ্লেষণী দর্শন এবং যুক্তি প্রত্যক্ষবাদ। এই যে ধারাগুলো, এই ধারাগুলো কিন্তু আলোচনা এক ছিল না। যেমন মনে করো অস্তিত্ববাদ, যৌক্তিক প্রত্যক্ষবাদ, প্রয়োগবাদ, মূলত তারা তত্ত্ববিদ্যা বিরোধী বা অধিবিদ্যাকে বিরোধিতা করে তাদের আলোচনাটার সূত্রপাত ঘটান বা আন্দোলন শুরু করে। বোঝা গেল? অস্তিত্ববাদে জানো যে মূল কেন্দ্রে ছিল সার্থ, প্রয়োগবাদী ছিল আমেরিকান উইলিয়াম জেমস, শিলার, সিএস পার্স প্রমুখ দার্শনিক। যৌক্তিক প্রত্যক্ষবাদ মরিস লিক, কার্নাপ, এজিয়ার এবং বিশ্লেষণী ধারা ছিলেন মূল কেন্দ্রে ছিলেন আমাদের বার্ট্রান্ড রাসেল, মুর, উইটগেনস্টাইন। অবশ্য এখানে বিশ্লেষণী ধারা দুটি ধারা আছে, একটি হচ্ছে ক্যামব্রিজ ভিত্তিক, আরেকটি হচ্ছে অক্সফোর্ড ভিত্তিক। এখন আমি তোমাদেরকে যে বিষয়টি বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে অধিবিদ্যাকে বর্জনের মাধ্যমে কোন আন্দোলনগুলি গড়ে উঠেছিল, মেইনলি সেটি হচ্ছে অস্তিত্ববাদ, যৌক্তিক প্রত্যক্ষবাদ, প্রয়োগবাদ। কিন্তু বিশ্লেষণী যে আন্দোলনটি ছিল সেটি কিন্তু ছিল ভাষার মধ্যে যে দুর্বোধ্যতা আছে, পুনরুক্তিমূলক দুর্বোধ্য ভাষা, পুরানো শহরের মতো যে উইটগেনস্টাইন ব্যাখ্যা করেছেন, এই জাতীয় বিষয়কে পরিহার করার জন্য একটি আদর্শ ভাষার মানদণ্ড নির্ণয় করতে চেয়েছেন। কিরকম হবে? সে আদর্শ ভাষাটা হবে, বিশ্লেষণী দার্শনিকেরাও কিন্তু আদর্শ ভাষা চেয়েছে, যেখানে বিজ্ঞানের পর্যবেক্ষণ এবং পরীক্ষণ নীতি থাকবে, আবার যুক্তিবিদ্যার যৌক্তিক বিশ্লেষণ থাকবে, যেখানে দ্ব্যর্থহীন একটি আদর্শ ভাষা প্রতিষ্ঠিত হবে। সে আদর্শ ভাষার মাধ্যমে দর্শনের যত রকমের দুর্বোধ্য ভাষার বেড়া জাল আছে সেগুলো ছিন্ন করে একটি পরিচ্ছন্ন ভাষার মাধ্যমে দার্শনিক আলোচনা এগিয়ে যাবে। এই ছিল যৌক্তিক প্রত্যক্ষবাদীদের মূল বিষয়। এর মূল কেন্দ্রে ছিলেন কিন্তু বিজ্ঞানী মরিস লিক, ভিয়েনা সার্কেল, এই বিষয়গুলো তোমরা জানো। কিন্তু তাদের মেইন উদ্দেশ্য ছিল অধিবিদ্যাকে বর্জন করা, অধিবিদ্যার ভাষাকে বর্জন করা। কিন্তু সেই ভাষা বর্জনের জন্য তারা এজিএয়ার, এদের মধ্যে একজন বিখ্যাত ব্রিটিশ এই দার্শনিক
তিনি কি করেছেন? ভেরিফিকেশন থিওরি বা যাচাই নীতি নামে একটি নীতি প্রতিষ্ঠিত করলেন। দর্শন ইতিহাসে এটি কিন্তু একটি এমন একটি মানদণ্ড, যে মানদণ্ডের মাধ্যমে তারা প্রথম ব্যাখ্যা করলেন যে ভাষা বা বচন বা কোনো উক্তি যদি থিওরি অফ ভেরিফিকেশনের যাচাইয়ে অর্থপূর্ণ বলে প্রমাণিত হবে, কেবল সেটি গ্রহণযোগ্য। আর যদি অর্থপূর্ণ বলে গ্রহণ না হয় বা অর্থপূর্ণ বলে মনে না হয়, তাহলে সেটিকে বর্জন করা হবে। বিষয়টি আমি ক্লিয়ার করি। যৌক্তিক প্রত্যক্ষবাদী এই যে এয়ারের ভেরিফিকেশন থিওরির মূল মেসেজটি হচ্ছে বা এই মানদণ্ডটি হচ্ছে এমন একটি মানদণ্ড, যে মানদণ্ডের মাধ্যমে দর্শনে ব্যবহৃত ভাষার অর্থপূর্ণতা যাচাই করা হবে। কিভাবে? পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে বা অভিজ্ঞতার মাধ্যমে। সেই যাচাইয়ে যদি কোনো উক্তি বা বচন অর্থপূর্ণ, মনে রাখো, অর্থপূর্ণ বচন যদি সে যাচাইয়ের মাধ্যমে, যাচাই নীতির মাধ্যমে অর্থপূর্ণ বলে মনে না হবে বা অর্থপূর্ণ না হয়, তাহলে সেটি বর্জন করতে হবে। আর যদি অর্থপূর্ণ হয়, তাহলে সেটিকে গ্রহণ করতে হবে। সেই সময়ে ব্রিটেনে এই ভেরিফিকেশন থিওরি নিয়ে এক আলোড়ন সৃষ্টি হয়ে গেল। অধিকাংশ দার্শনিক মনে করলো যে ইয়েস, এটি অত্যন্ত যুগোপযোগী এবং সময় উপযোগী একটি মানদণ্ড। এর মাধ্যমে দর্শনের যত রকমের ভেজাল শব্দ, জটিল শব্দ, যত রকমের অধিবিদ্যিক শব্দ বা বচন বা উক্তি, সেগুলো বাদ দেওয়া হবে। শুধু তাই নয়, তারা কি করলেন? তারা উইটগেনস্টাইনের, তোমরা জানো যে উইটগেনস্টাইনের দুটি বই খুবই আলোড়ন সৃষ্টি করেছিল ভাষা দর্শন জগতে। একটি হচ্ছে তার ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস, আর একটি হচ্ছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস। প্রথম পর্যায়ের বইটি ট্র্যাক্টেটাস। সে বইয়ের মধ্যে উইটগেনস্টাইন দু একটি উক্তি করেছিলেন। উক্তিটি আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বলি। ট্র্যাক্টেটাস: শত সত্য ও স্ববিরোধমূলক বচন প্রকৃতপক্ষে বাস্তব তথ্যের কোনো চিত্র নয়। এগুলো দিয়ে জগতের কোনো বাস্তব তথ্য বা অবস্থা ব্যাখ্যা করা সম্ভব নয়। অর্থাৎ ট্র্যাক্টেটাসে উইটগেনস্টাইন বাস্তব তথ্য সংক্রান্ত একটি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে। একটা কথা বলে রাখি, ভিয়েনা সার্কেলের কোনো সদস্য কিন্তু উইটগেনস্টাইন নয়, কিন্তু তার ট্র্যাক্টেটাস ব্রিটেনে খুব জনপ্রিয় এবং খুব আলোড়ন সৃষ্টিকারী একটি গ্রন্থ ছিল। তার ট্র্যাক্টেটাস গ্রন্থের এই যে বাস্তব তথ্য বা অবস্থা সংক্রান্ত যে বক্তব্য, এটিকে ভিয়েনা সার্কেলের বিভিন্ন সদস্য বা দার্শনিক অত্যন্ত সাদরের সাথে গ্রহণ করে বলেন যে এর মধ্যে অধিবিদ্যা বিরোধী উপাদান বা বৈশিষ্ট্য আছে। কাজেই তারা ট্র্যাক্টেটাসকে কেন্দ্র করে ব্যাখ্যা করেন যে উইটগেনস্টাইন অধিবিদ্যাকে অস্বীকার করে বা অধিবিদ্যিক বচন বা উক্তিকে বিশ্বাস করে না। উইটগেনস্টাইন সরাসরি ভিয়েনা সার্কেলভুক্ত নয়, কিন্তু তার বই, তার বক্তব্যকে কেন্দ্র করে এই যে যৌক্তিক প্রত্যক্ষবাদীদের এই ব্যাখ্যা, এতে কিন্তু দার্শনিক উইটগেনস্টাইন নিজেও বিব্রত বোধ করেন এবং তিনি বুঝতে পেরেছিলেন সে সময় যে তারা এরকম কিছু বক্তব্য দিচ্ছে। পরবর্তী পর্যায়ে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন কিন্তু আমরা উইটগেনস্টাইনের অধিবিদ্যা সম্পর্কে তার নিজস্ব বক্তব্য কিন্তু পেয়ে যাই। সেটি কেমন? এখন সেটি হচ্ছে ধর্মীয় বা অধিবিদ্য উক্তি বা বচন অর্থহীন, কারণ এসব বচন অভিজ্ঞতার মাধ্যমে যাচাই করা যায় না।
তাছাড়া এসব বচন সত্য বা মিথ্যা কোনোটাই নয়, বরং অর্থহীন। আবার এ বচনগুলো পুনরুক্তিমূলক বলে কখনোই অর্থপূর্ণ বলে বিবেচিত হতে পারে না। তবে মানুষ স্বভাবতই অধিবিদ্যার দিকে এবং সহজ বুদ্ধি ও অভিজ্ঞতার মাধ্যমে জটিলতার দিকে ধাবিত হয়। সহজ বুদ্ধি, অভিজ্ঞতা আর অধিবিদ্যার হেয়ালির মধ্যে যে সংঘাত, এর ফলশ্রুতিতে শেষটি আত্মসমর্পণ করতে বাধ্য। আমাদের উইটগেনস্টাইন এই যে ভাষা দার্শনিক, তিনি ট্যাক্টেটাসে যে রকম বক্তব্য দিতেন বা দিয়েছেন, এটিকে জটিল, কঠিন, এরকম বিরূপ অনেক সমালোচনা তিনি কিন্তু শুনেছেন। তিনি তার স্বয়ং শিক্ষাগুরু, যাকে বার্ট্রান্ড রাসেলকে যিনি শিক্ষাগুরু হিসাবে চিহ্নিত করেন বা মানেন, সেই শিক্ষাগুরু রাসেল, মোর, তাদের কাছ থেকেও কিন্তু সমালোচনার সম্মুখীন হয়েছিলেন জটিল, কঠিন বলে, এবং অন্যান্য মহল থেকেও এটিকে জটিল এবং কঠিন বলা হয়েছে। পরবর্তী পর্যায়ে তিনি ট্যাক্টেটাসে বর্ণিত বিভিন্ন মতের সংশোধন করেছেন, পরিবর্তন করেছেন পরবর্তী আরেকটি বই, সেটি হচ্ছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস। কিন্তু সেটিরও আবার একটি সমালোচনা হয় যে সেটি প্রথমটির চেয়েও আরো বেশি জটিল। সে যাই হোক, এখন দেখো আমরা ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনসেও উইটগেনস্টাইনের যে অধিবিদ্যা সম্পর্কে যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আমরা যৌক্তিক প্রত্যক্ষবাদীদের মতোই একটি বক্তব্য আমরা পাই। যৌক্তিক প্রত্যক্ষবাদীরা কি বলেছেন? ভেরিফিকেশন থিওরি তো সেটি বলে যে ভেরিফিকেশন থিওরি দিয়ে যখন অধিবিদ্যিক বচন বা উক্তিকে অভিজ্ঞতার মাধ্যমে যাচাই করা হবে, সেটি যদি বাস্তবে না দেখা যায় পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, তাহলে সেটিকে বর্জন করতে হবে। আর যদি পাওয়া যায়, যেমন মনে করো এখন যদি বলা হয় যে করোনা এখন একটি বৈশ্বিক সমস্যা, এটিকে কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, এই যে ভেরিফিকেশন থিওরি, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কিন্তু পরীক্ষা করা যায়। সুতরাং এই বচনটি কিন্তু অর্থহীন নয়, এটি কিন্তু অর্থপূর্ণ। কাজী এইরকম করে পঞ্চ ইন্দ্রিয়ের অভিজ্ঞতার মাধ্যমে যখন যাচাই করে অধিবিদ্য বচন বা উক্তিকে পাওয়া যাবে না, তখনই সেগুলো হয়ে যাবে অর্থহীন। ট্যাক্টেটাসে আমরা উইটগেনস্টাইনকে অধিবিদ্যা আলোচনা করতে দেখি, কিন্তু ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনসে কিন্তু অধিবিদ্যা সম্পর্কে তার এই বক্তব্যটি আমরা লক্ষ্য করি। এখন আসো আমরা একটু আলাদা আলোচনা করি। আলাদা কিরকম, এখানে আমি লিখিনি, ব্যাপারটা হচ্ছে এরকম যে উইটগেনস্টাইন কিন্তু স্বয়ং কিন্তু বলেছেন যে যদি কোনো কিছু বিষয় সম্পর্কে তুমি বলো, তাহলে সেটি পরিষ্কার করে বলা ভালো, নইলে সেই বিষয় সম্পর্কে নিশ্চুপ থাকা ভালো। তিনি কিন্তু আবার এই কথাও বলেছেন যে যখন কোনো ব্যক্তি কোনো উক্তি বা কোনো বচন প্রকাশ করে, তখন সেই ব্যক্তিরই উচিত সে বচনটি কোন পদ্ধতিতে যাচাই করা যাবে বা কোন পদ্ধতিতে এটিকে তিনি গ্রহণযোগ্য বলে মনে করেন, এটি তার দায়িত্ব। দর্শনের ভাষায় এটিকে কিন্তু ডগমা হিসাবে চিহ্নিত করা হয়। তাহলে তার এই যে বক্তব্য, এই বক্তব্য কিন্তু একবার অস্পষ্টতা আছে। আবার তিনি কিন্তু বলেন যে যা দেখানো যায় বা যা বলা যায়, এই দুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা ঈশ্বর সম্পর্কে বলতে পারি, কিন্তু ঈশ্বর সম্পর্কে অসংখ্য কথা আমরা বলতে পারি, কিন্তু ঈশ্বর সম্পর্কে এই কথা বলার মাধ্যমে কিন্তু ঈশ্বরকে আমরা দেখাতে পারি না। তার অধিবিদ্যায় কিন্তু এরকম লেখা আছে। অর্থাৎ খেয়াল করে দেখো, যা দেখানো যায়, যা বলা যায়, এই দুটি উক্তি কিন্তু উইটগেনস্টাইনের। তাহলে আমরা কোন বিষয়কে কি বলার মাধ্যমে দেখাতে পারি, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, বিরাট পার্থক্য আছে। আমরা
দেখানো ব্যাপারটা কি বলার সাহায্যে কিন্তু প্রমাণ করতে পারি না। সেই জন্য উইটগেনস্টাইন আবার এটি বললেন যে যখন কোনো ব্যক্তি একটি উক্তি করে তখন সেই ব্যক্তিরই উচিত সে উক্তিটি কি পদ্ধতিতে বা কোন ভাবে বা কোন মাধ্যমে এটিকে যাচাই করা যাবে, ওই যেটিকে ডগমা বলি। এই হলো অধিবিদ্যা সম্পর্কে আমাদের ভাষা দার্শনিক উইটগেনস্টাইনের বক্তব্য। আর তার সময়কার যৌক্তিক প্রত্যক্ষবাদীদের বক্তব্য তো আমি আলোচনা করলাম। এখন আসো আমরা উইটগেনস্টাইনের যে গুরু বার্ট্রান্ড রাসেল, যার কারণে তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ছেড়ে এই দর্শন জগতে চলে এলেন দর্শনকে ভালোবেসে। এই ভাষা দার্শনিকের এই শিক্ষা গুরু কিন্তু অধিবিদ্যার সম্ভাবনাকে কিন্তু অস্বীকার করেননি, অর্থাৎ অধিবিদ্যাকে দার্শনিক রাসেল কিন্তু স্বীকার করেন। কোন ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে আমরা এটি বলি? তিনি বলেন যে যখন কোনো একটি বিষয়কে আমরা দেখি তখন সে বিষয়টার বিশেষ অংশ দেখে সেটি পূর্ণ দেখেছি বলে মন্তব্য করতে পারি না বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। অর্থাৎ সে বিষয়টি সম্পর্কে বিশেষ বিশেষ তথ্যজ্ঞানের যে ব্যাপার আছে বা যে বচনগুলো আছে সেগুলোর মধ্যে একটি যৌক্তিক সংগঠন তৈরি করলে পরে সে বিষয়টা সম্পর্কে একটি পূর্ণ ধারণা সৃষ্টি হয় বা জন্ম দেয়। অর্থাৎ আমরা যদি অধিবিদ্যক একটি বচন ঈশ্বর অস্তিত্বশীল, তার অস্তিত্ব সম্পর্কে আমরা বিশেষ বিশেষ দিক বা বচন তৈরি হলো, কিন্তু এই বিশেষ বিশেষ বচন কিন্তু ঈশ্বরকে বা ঈশ্বরের অস্তিত্বকে কিন্তু প্রমাণ করতে পারে না। কিন্তু সেই বিশেষ বচনগুলোকে যৌক্তিক ভাবে যদি একত্রিত করা হয় তাহলে একটি যৌক্তিক সংগঠক দ্বারা সেভাবে তিনি অধিবিদ্যাকে ব্যাখ্যা করেন। এখন আসো আমরা এই জায়গায় আবার ডব্লিউ.টি. স্টেইসের একটু উক্তি, জন উইজডমের একটু উক্তি এখানে আমরা আলোচনা করব। ডব্লিউ.টি. স্টেইস এই দার্শনিক বলেন যে সাম্প্রতিক সময়ে দার্শনিকেরা দুই অংশে বিভক্ত হয়ে পড়েছে ভেরিফিকেশন থিওরিকে কেন্দ্র করে। কেউ ভেরিফিকেশন থিওরিকে কট্টরভাবে সমর্থন করছে, আবার কেউ এটিকে একেবারেই বর্জন করছে। কিন্তু ব্যাপারটি হচ্ছে এরকম যে ভেরিফিকেশন থিওরি যারা কট্টরভাবে সমর্থন করছেন তারা কি বলতে পারেন যে এটি হচ্ছে চূড়ান্ত মানদণ্ড, এর বাইরে আর কোনো মানদণ্ড এই বিশ্ব জগতে নেই? কিভাবে তারা এটিকে সর্বশেষ বা চূড়ান্ত একটি মানদণ্ড বলে স্বীকার করেন? তাহলে এখানে একটি মানে কট্টরপন্থী দল রয়েছে, আবার যারা এটিকে বর্জন করার চেষ্টা করে তারাও হচ্ছেন অন্ধ। কারণ অন্ধ থেকে বর্জন করাটা কোনো যুক্তি হতে পারে না, বরঞ্চ খেয়াল করতে হবে যে এই দুটির মধ্যে যুক্তিগত ব্যাখ্যা কোনটি হতে পারে। এখন আসো আমরা জন উইজডমের বিষয়ে একটু যাই। জন উইজডম বিশেষ করে উইটগেনস্টাইনের পুনরুক্তিমূলক ব্যাখ্যার বিষয়টিকে উল্লেখ করে বলেন যে উইটগেনস্টাইন বলেন যে অধিবিদ্যিক বচনগুলো পুনরুক্তিমূলক, এই জন্য অর্থহীন, একে যাচাই করা যায় না। ব্যাপারটিকে তিনি ব্যাখ্যা করেন একটু অন্যভাবে। তিনি বলেন যে ধরা যাক দু বন্ধু একটি বাগান পরিদর্শনে গেলেন, সেই বাগানে দুই বন্ধু যাবার পর খেয়াল করলেন যে এখানে কোনো মালি নেই, কিন্তু বাগানটি এত সুন্দর যে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রথম বন্ধু ভাবলেন যে এটির আসলে কোনো মালি নেই, এই বাগানটির প্রকৃত তৈরি হয়েছে প্রকৃতি থেকে।
আর দ্বিতীয় বন্ধুটি ভাবলেন যে এই সুন্দর বাগানটি তৈরি করেছেন একজন মালি, হয়তো এই মুহূর্তে এই বাগানের মধ্যে তিনি নেই, তিনি হয়তো অন্য কোথাও আছেন। উইজডম তখন এই দুই বন্ধুর বক্তব্যের মধ্যে দেখতে পেলেন যে একজন এই বাগান সৃষ্টির পিছনে প্রকৃতির হাতকে গুরুত্ব দিয়েছে, আরেকজন ওই বাগান তৈরির পিছনে একজন মালির অস্তিত্বকে স্বীকার করে নিয়েছে। কিন্তু দুজনেরই যে ব্যাখ্যা, সে ব্যাখ্যা যে বৈশিষ্ট্যটি দাঁড়ায় সেটি হচ্ছে একটি অধিবিদ্য বৈশিষ্ট্য। অর্থাৎ একজনের হলো প্রকৃতির অস্তিত্বে বিশ্বাস, আরেকজন হলো মালির উপর বিশ্বাস। অর্থাৎ দুজনেরই বিশ্বাসের বৈশিষ্ট্যটি হচ্ছে একটি অধিবিদ্য বৈশিষ্ট্য। এখন আমরা একটু অন্যদিকে আলোচনা করি। এই যে অধিবিদ্যা সম্পর্কে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনায় দেখা গেল যে অধিবিদ্যিক বচনগুলো নিয়ে যৌক্তিক প্রত্যক্ষবাদীদের ব্যাখ্যা হচ্ছে অধিবিদ্য বচনগুলো অর্থপূর্ণতা এবং অর্থহীনতা নিয়ে। এটি সত্য না মিথ্যা সেটি গুরুত্বের চেয়ে তারা অর্থপূর্ণতা এবং অর্থহীনতার উপর গুরুত্ব বেশি দিয়েছে। এখন সাধারণ মানুষ হিসাবে আমরা যারা অধিবিদ্যা নিয়ে আলোচনা করি বা দর্শন নিয়ে আলোচনা করি, একটা বিষয় তোমাদেরকে বলি যে আমরা এমন কিছু বিষয় দর্শনে আলোচনা হতে দেখি যেগুলো কিন্তু ভেরিফিকেশন থিওরির মানদণ্ডে যাচাইযোগ্য নয়। যেমন ভ্যালু, তোমরা নিশ্চয়ই প্রবলেমস অফ ফিলসফিতে ফার্স্ট ইয়ারে পড়ে এসছো। ভ্যালু মানে মূল্য। এই মূল্য হচ্ছে এমন একটি মাপকাঠি বা মানদণ্ড যেটি মানুষের মধ্যে না থাকলে, সমাজের মধ্যে না থাকলে, রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে না থাকলে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মানুষের মধ্যে না থাকলে আমরা সেই মানুষকে মানুষ হিসাবে চিহ্নিত করি না। সমাজের মধ্যে না থাকলে বিশৃঙ্খলা থাকে, রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে না থাকলে বিশৃঙ্খলা থাকে, করাপশন ইত্যাদি ইত্যাদি বিশৃঙ্খল একটি অবস্থা তৈরি। কিন্তু এই যে মূল্য কনসেপ্ট, ভ্যালু, এই ভ্যালুটা সম্পর্কে যে বচনগুলো আছে এগুলো কি ভেরিফিকেশন থিওরি দিয়ে কোনো যাচাই করা যায়? ভ্যালু তো মানুষের মনের অনুভবের বিষয়, মানুষের মন থেকে আসে, মানুষের মনে বিবেকে এই ভ্যালুস যে উৎপত্তি, এই ভ্যালুস গুলো তৈরি হয়। মানবতা এটি হচ্ছে একটি মূল্য, তাই না? এটি বাসস্থান কোথায়? মানুষের মনে। মানুষ তো এই ভ্যালুস গুলো তৈরি করে। এই ভ্যালুস গুলো যদি না থাকে তাহলে সমাজে যদি বিশৃঙ্খলা হয়, সমাজ যদি এগুলোকে অর্থহীন বলে মনে করে, তখন একটি তো বিশৃঙ্খলা তৈরি হয়েই যায়। তাহলে এই ভ্যালুর ব্যাখ্যাটা কোথায় হবে? ভেরিফিকেশন থিওরির মাধ্যমে হবে? শিক্ষার্থীবৃন্দ, ব্যাপারটি কিন্তু হচ্ছে এরকম, আমরা অধিবিদ্যাকে বর্জন করি আর গ্রহণ করি। ভ্যালুসকে যেমন আমরা আমাদের জীবনের অঙ্গের, অনুভবের, বিবেকের একটি অংশ বলে মনে করি, অধিবিদ্যার বিষয়টিও কিন্তু তেমন। আমরা দেখেছি যে প্রয়োগবাদী দার্শনিকেরা তাদের মূল আলোচনায় ছিল যে কোনো ধারণা বা বিষয় বা বস্তু যদি মানুষের কল্যাণে আসে, অর্থাৎ কল্যাণ বা কোনো কাজে ফল যদি ভালো হয় তাহলে তাকে গ্রহণ করো, আর যদি ফলাফল ভালো না হয়, মঙ্গলজনক না হয়, তাহলে তাকে বর্জন করো। কিন্তু এই যে বক্তব্য, এই যে মাপকাঠি প্রয়োগবাদী দার্শনিকদের, উইলিয়াম জেমসের বক্তব্য অনুসারে কিন্তু ঈশ্বর আজও আছে, আজও ঈশ্বর কিন্তু মানুষের মনে, বিবেকে কিন্তু এখনো বেঁচে আছে। তাছাড়া খেয়াল করে দেখো, এখানে উইটগেনস্টাইনও কিন্তু বলেছে মানুষ স্বাভাবিকভাবেই কিন্তু অধিবিদ্যার দিকে, অর্থাৎ প্রয়োগবাদীদের মতে যে ধারণা মানুষের জীবনে কল্যাণ আনে, ফলপ্রসূ হয়, সেই ধারণাই তো সত্য। তাহলে অধিবিদ্যার ধারণা
এটিকে মূল্যের মতো কিন্তু বাদ দেওয়া যায় না। সে কারণেই কিন্তু বলা হয় যে অধিবৃদ্ধিক ধারণাটা মানুষের মনোজগতে তিনটি বিষয়ের সাথে জড়িত। একটি হচ্ছে গাণিক, আরেকটি হচ্ছে নৈতিক, আরেকটি হচ্ছে সৌন্দর্যবোধ বিশিষ্ট। এই তিনটি বিষয়কে যদি আমরা একত্রিত করি তাহলে মূল্যের অবস্থান যেমন আমাদের মানব জীবনে কার্যকর হয়, অধিবিদ্যাও কিন্তু মানব জীবনে একটি অত্যন্ত কার্যকরী একটি উপাদান হিসাবে বিবেচিত হয়। উইটগেনস্টাইন জীবনের শেষ সময়ে তিনি অধিবিদ্যায় বিশ্বাসী ছিলেন কি ছিলেন না সেটি আমরা না জানলেও আমরা কিন্তু অধিবিদ্যা বিরোধী একটি অবস্থানই আমরা উইটগেনস্টাইনকে দেখতে পাই। এই হচ্ছে অধিবিদ্যা সংক্রান্ত উইটগেনস্টাইনের আলোচনা। শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি যেখানেই থাকো নিরাপদে থাকো, ভালো থাকো। আল্লাহ।